বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা পদার্থের গাঠনিক ধর্মের লেকচার 4 ডিসকাস করব। আজকের টপিকটা গত টপিকের সাথে খুবই রিলেটেড। আমরা গত টপিকে পড়েছিলাম পীড়ন কাকে বলে, কয় প্রকার কী কী, স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে, কয় প্রকার কী কী, এবং স্থিতিস্থাপক গুণাঙ্ক ছিল 3 প্রকার: ইয়ংয়ের গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক এবং কাঠিন্যের বা দৃঢ়তার গুণাঙ্ক। তো আমরা ওই 3টা সংজ্ঞাই পড়েছিলাম এবং রাশিমালাও দেখেছিলাম যে ইয়াংয়ের গুণাঙ্কের রাশিমালা, আয়তন গুণাঙ্কের রাশিমালা এবং কাঠিন্যের বা দৃঢ়তার গুণাঙ্কের রাশিমালা। আমরা ওই 3টা ডেফিনেশন থেকে আমরা আজকে কিছু অনুধাবনমূলক কোশ্চেন নিয়ে ডিসকাস করব। আর যদি সময় পাই তাহলে পয়সনের অনুপাত বলে একটা টপিক আছে, সেটা নিয়ে ডিসকাস করব। তো আমরা শুরু করি। দেখো, আমরা প্রথমেই ইয়াংয়ের গুণাঙ্কের সঙ্গে বা ইয়াংয়ের গুণাঙ্কের যে রাশিমালা সেটা রিলেটেড একটা অনুধাবন প্রশ্ন আছে। দেখো, ইস্পাত রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক কেন, ব্যাখ্যা করো। বরাবর তোমাদেরকে যদি আমি বলতাম যে ইস্পাত না রাবার কোনটি বেশি স্থিতিস্থাপক, তোমরা কিন্তু রাবার বলে দিতা, কারণ রাবার টানলে অনেক বেশি বড় লম্বা হয়, এই জন্য রাবার সহজেই বলে দিতা। কিন্তু আসলে এটা কোন বিষয়ের উপর নির্ভর করে, স্থিতিস্থাপকতাটা কোনটা বিষয়ের উপর ডিপেন্ড করে, সেই বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করব। দেখো, আমরা কিন্তু জানি যে স্থিতিস্থাপক ক্ষেত্রে ইয়াংয়ের গুণাঙ্ক, y ইজিক্যাল টু, গতদিন দেখছি আমরা, FL/AL। মনে করো যে তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে যে একটা রাবারের তার নিবা, আর একটা হচ্ছে ইস্পাতের তার নিবা। দুইটা তার নিয়েছে, দুইটা তারের আদি দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা কি? এটা মনে করো রাবার, আর এটা মনে করো ইস্পাত। তো এই রাবারের এই এরিয়া অফ ক্রস সেকশন এ, ইস্পাতেরও এরিয়া অফ ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। এটারও যে দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য, এইটারও সেই আদি দৈর্ঘ্য। এবং তুমি মনে করো যে এই দিকে তুমি নিচের দিকে বা উপরের দিকে, যাই হোক, এই বরাবর তুমি এফ বল প্রয়োগ করছো, এটাতেও তুমি এফ বল প্রয়োগ করেছো, অর্থাৎ ওইটার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানোর জন্য এই কাজটা করেছো। তোমরা কি করেছো? আমরা জানি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে ইয়াংয়ের গুণাঙ্ক y ইকুয়াল টু FL/AL। আমি বলেছি একটা রাবারের তার নিয়েছো আর একটা ইস্পাতের তার নিয়েছো, দুইটার আদি দৈর্ঘ্য L এবং দুইটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A, এবং দুইটার উপরই সেম পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এইরকম যদি হয়, তাহলে আমরা ধরে নিলাম যে ইয়াংয়ের গুণাঙ্ক রাবারের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এটা, তাহলে শুধুমাত্র তিনটা জিনিসই সেম, দৈর্ঘ্য সেম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম, বল সেম, বাট রাবারের দৈর্ঘ্য বেশি বৃদ্ধি পাবে আর ইস্পাতের দৈর্ঘ্য কম বৃদ্ধি পাবে। এটা রাবার ধরলাম, ইয়াংয়ের গুণাঙ্ক রাবারের। এবার ইস্পাতের ক্ষেত্রে কি করব? দেখো, ইস্পাতের ক্ষেত্রে আমরা কি করব, যে ইস্পাতের ক্ষেত্রে YS ইকুয়াল টু FL/ALS। তোমরাই বলো, এই যে সম্পর্ক দেখতে পাচ্ছ, এই সম্পর্ক থেকে কোনটার ইয়াংয়ের গুণাঙ্কের মান বেশি হবে? যার দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে তার ইয়াংয়ের গুণাঙ্কের মান কম হবে। তাহলে এখানে দেখো, রাবারের দৈর্ঘ্য বৃদ্ধি বেশি, ইয়াংয়ের গুণাঙ্কের মান কম, আর ইস্পাতের দৈর্ঘ্য বৃদ্ধির মান কম, ইয়াংয়ের গুণাঙ্কের মান বেশি, কারণ এটা পরস্পর ব্যস্তানুপাতিক রিলেশনে আছে। তাহলে যার ইয়াংয়ের গুণাঙ্কের মান বেশি তার স্থিতিস্থাপকতাও তত বেশি, এটা মনে রাখবে তোমরা। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ রাবারের দৈর্ঘ্য বৃদ্ধি বেশি, ইয়াংয়ের গুণাঙ্কের মান কম, আর ইস্পাতের দৈর্ঘ্য বৃদ্ধি কম আর ইয়াংয়ের গুণাঙ্কের মান বেশি, কারণ দুইটা তার একই রকম মোটা। তুমি যদি রাবারকে টানো তাহলে অনেক বেশি লম্বা হবে, আর ইস্পাতকে টেনে কি ওইরকম লম্বা করতে পারবা? না, পারবে না। তার মানে কি, যার দৈর্ঘ্য বৃদ্ধি কম হবে তার ইয়াংয়ের গুণাঙ্কের মান বেশি হবে, আর যার ইয়াংয়ের গুণাঙ্কের মান বেশি হবে তার স্থিতিস্থাপকতাও
বেশি হবে। এটাই হচ্ছে মূল ব্যাপার। তাহলে এখান থেকে আমরা নিঃসন্দেহে লিখতে পারি যেহেতু এল আর গ্রেটার দেন এল এস, অর্থাৎ রাবারের দৈর্ঘ্য বৃদ্ধি ইস্পাতের দৈর্ঘ্য বৃদ্ধির চাইতে বেশি, সুতরাং ওয়াই এস গ্রেটার দেন ওয়াই আর, অর্থাৎ যেহেতু এটা এর দৈর্ঘ্য বৃদ্ধি বেশি তাহলে ইয়াং এর গুণাঙ্কের মান কম, অর্থাৎ যার ইয়াং এর গুণাঙ্কের মান বেশি তার স্থিতিস্থাপকতাও বেশি। স্থিতিস্থাপকতাও বেশি। তাই ইস্পাত রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক। আবারও বলি, প্রশ্নের উত্তর শেষ আমার, যে 19 নম্বর প্রশ্ন, ইস্পাত রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক কেন ব্যাখ্যা করো। আমরা জানি ইয়ং এর গুণাঙ্ক y = FL/L। আমরা দুইটা বস্তুর কথা বলেছি, একটা ইস্পাত আর একটা রাবার। দুইটার আদি দৈর্ঘ্য সেম ধরেছি, দুইটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও সেম ধরেছি, দুইটার উপর প্রযুক্ত বলও সেম ধরেছি। শুধুমাত্র চেঞ্জ হবে, একই বল যদি তুমি একই মানে এরকম মোটা তারের উপর বল প্রয়োগ করো তাহলে ইস্পাতের তারটা কম দৈর্ঘ্য বৃদ্ধি পাবে আর রাবারেরটা দৈর্ঘ্য বেশি বৃদ্ধি পাবে। তাহলে যার দৈর্ঘ্য বৃদ্ধি বেশি তার ইয়াং এর গুণাঙ্কের মান কম, যার দৈর্ঘ্য বৃদ্ধি কম তার ইয়াং এর গুণাঙ্কের মান বেশি। তাই যেহেতু এল আর গ্রেটার দেন এল এস, সুতরাং ওয়াই ইজ গ্রেটার দেন ওয়াই আর, অর্থাৎ ইস্পাতের ইয়াং এর গুণাঙ্কের মান যেহেতু বেশি এর স্থিতিস্থাপকতাও বেশি। ঠিক আছে, এর গুণাঙ্কের মান 2 × 10⁻⁻11 নিউটন পার মিটার স্কয়ার বলতে কি বুঝো? অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাই যে y = আমরা জানি F/A L/L, আমরা দেখেছি যে এটা হচ্ছে ইয়াং এর গুণাঙ্কের রাশিমালা। এখান থেকে কিন্তু আমরা এই কোশ্চেনের অ্যান্সার করতে পারবো। কিরকম? 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন ইস্পাতের তারের স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য বরাবর 2 × 10⁻11 নিউটন বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হবে। তার মানে কি খেয়াল করো, আমি এইখান থেকে ডিফাইন করলাম। দেখো, আমি বলেছি এই নিচে যেটা থাকে সেটা 1 ধরতে হয়। 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট, জানলাটা একটু লাগিয়ে যাচ্ছে, 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোন ইস্পাতের তারে স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য বরাবর যদি এই বল 2 × 10⁻11 নিউটন বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হবে। তার মানে এটা যদি সমান হয় তাহলে আউট, এটা কেটে গেল। তাহলে থাকলো কি 1 মিটার স্কয়ার আর উপরে থাকলো 2 × 10⁻11 নিউটন। আবার বলছি 1 মিটার প্রস্থচ্ছেদের, এই দেখো 1 মিটার ক্ষেত্রফল, 1 মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন ইস্পাতের তারে স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য বরাবর 2 × 10⁻11 নিউটন বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হবে। এটাই হচ্ছে এর অর্থ। ঠিক আছে, উদাহরণমূলক।
দেখো 3 নম্বর কোশ্চেনটা দেখো যে পানির আয়তন গুণাঙ্ক 0.2 10 টু দি পাওয়ার 10 হবে 10 টু দি পাওয়ার 10 নিউটন পার মিটার স্কয়ার বলতে কি বুঝো? পানির আয়তন গুণাঙ্ক 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন বলতে কি বুঝো? বিষয়টা হচ্ছে এরকম যে পানির আদি আয়তনের সমান আয়তন, অ্যান্সারটা দেখো, পানির আদি আয়তনের সমান আয়তন হ্রাসের জন্য এর প্রতি বর্গমিটার ক্ষেত্রফলের উপর লম্বভাবে চারিদিক থেকে .2 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন বল প্রয়োগ করতে হবে। খেয়াল করো ব্যাপারটা। তাহলে কিরকম? এটা তো আমরা জানি আয়তন গুণাঙ্ক, আমরা তোমাদেরকে বি হিসাবে শিখাইছি, তো কোন কোন বইয়ে কেও আছে আয়তন গুণাঙ্ক, ঠিক আছে? তাহলে আয়তন গুণাঙ্ক কি ছিল? এফ বাই এ স্মল ভি বাই ক্যাপিটাল ভি, এই ইকুয়েশনটা ছিল। এখানে কে অথবা বি লিখতে পারো, সমস্যা নাই। কে যদিও সংলম্বতা বলেছিলাম আমি, কিন্তু এখানে কে আয়তন গুণাঙ্কই বুঝালাম না। বেশিরভাগ বইয়ে কে দ্বারা প্রকাশ করা আছে, আয়তন গুণাঙ্ক কে সমান সমান এফ বাই এ। তাহলে এখান থেকে দেখো পানির আদি আয়তনের সমান আয়তন হ্রাসের জন্য এই স্মল ভিটা হচ্ছে আয়তনের বৃদ্ধি অথবা আয়তনের হ্রাস। তো এটা আর এটা যদি সমান হয়, পানির আদি আয়তনের সমান আয়তন, তাহলে আদি আয়তন কত? বড় হাতের ভি, এর সমান আয়তন হ্রাস, মানে এই ভি এর মান যদি সমান হয় জন্য ওই একক ক্ষেত্রফলের উপরে, এ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে চারিদিক থেকে এই বল হচ্ছে 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন করতে হবে। আবার বলছি, পানির আদি আয়তন ভি, এই আয়তনের সমান আয়তন হ্রাস করার জন্য, মানে এটা ইকুয়াল ধরতে হবে, এর প্রতি একক ক্ষেত্রফলে বা প্রতি বর্গ মিটার স্কয়ারে এত নিউটন বল প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে তোমার আয়তন গুণাঙ্কের ব্যাখ্যা, যে পানির আয়তন গুণাঙ্ক এত বলতে কি বুঝো? 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার মিটার স্কয়ার বলতে কি বুঝো? এরপরে আমরা কাঠিন্যের বা দৃঢ়তার গুণাঙ্কও শিখবো, আমরা তিনটাই শিখবো, ঠিক আছে? দেখো 4 নম্বর উদাহরণ দেখো, লোহার কাঠিন্যের বা দৃঢ়তার গুণাঙ্কের মান এত নিউটন বলতে কি বুঝো? তো লোহার কাঠিন্যের বা দৃঢ়তার গুণাঙ্ক এত নিউটন বলতে কি বুঝো? দেখো আমরা কাঠিন্যের গুণাঙ্কতে এন দ্বারা প্রকাশ করছিলাম, এফ বাই এ ডিভাইডেড বাই থিটা, এই ইকুয়েশন দেখছিলাম আমরা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে একটি লোহার ঘনকের, মানে লোহার কাঠিন্যের গুণাঙ্ক এত বলতে বোঝায়, লিখবো কি? লোহার কাঠিন্যের গুণাঙ্ক, লোহার কাঠিন্যের বা দৃঢ়তার গুণাঙ্ক 7.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার মিটার বলতে বুঝায় একটি লোহার ঘনকের আকৃতি পরিবর্তন করে, দেখো একটা লোহার ঘনকের আকৃতি পরিবর্তন করে 1 রেডিয়ান কৃন্তন কোণ উৎপন্ন করতে, এই যে এখানে 1 ধরলাম, কি বলছি? আবারও দেখো যে একটি লোহার ঘনকের আকৃতি পরিবর্তন করে 1 রেডিয়ান কৃন্তন কোণ, মানে থিটাকে 1 ধরেছি, কোণ উৎপন্ন করতে প্রতি
একক ক্ষেত্রফলে, মানে এই যে এটাকে একক ধরলাম, প্রতি একক ক্ষেত্রফলে 7.7 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার স্কয়ার বল প্রয়োগ করতে হয়। এ হচ্ছে লোহার কাঠিন্য বা দৃঢ়তার গুণাঙ্কের মান। এটা বলতে বোঝায় যে একটি লোহার ঘনকের আকৃতি পরিবর্তন করে এই থিটাকে 1 ধরেছি, 1 রেডিয়ান ক্রিন্তন কোণ উৎপন্ন করতে একক ক্ষেত্রফলে এত নিউটন বল প্রয়োগ করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার উদাহরণমূলক স্যার। দেখো এরপর আরো কিছু কথা ছিল এই রিলেটেড, সেটা হচ্ছে যে একটি কঠিন পদার্থের 3 রকমের গুণাঙ্ক থাকতে পারে। একটি কঠিন পদার্থে 3 রকম গুণাঙ্ক থাকতে পারে, ইয়ংয়ের গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, কাঠিন্যের বা দৃঢ়তার গুণাঙ্ক। বাট একটা তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে একমাত্র আয়তন গুণাঙ্কই বিরাজমান। আবার বলছি যে একটি কঠিন পদার্থের, একটি এই ইনফরমেশনটা লিখে নেব, একটি কঠিন পদার্থের স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক ওয়াই, কে এবং এন, অর্থাৎ ইয়ংয়ের গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক এবং কাঠিন্যের বা দৃঢ়তার গুণাঙ্ক থাকে। ঠিক আছে, কিন্তু কিন্তু এই ইনফরমেশনটা এমসিকিউ এর জন্য লাগবে। কিন্তু তরল বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন গুণাঙ্ক কে থাকবে। ঠিক আছে, এটা মনে রাখবে এমসিকিউ এর জন্য, এটা অবশ্যই মনে রাখতে হবে। এই ইনফরমেশনটা লিখে রাখো। এরপর যেটা আসবে আমাদের, এটা মনে রাখো। আর এরপরের টপিকটা হচ্ছে পয়সনের অনুপাত, বিবৃতি ও ব্যাখ্যা। পয়সনের অনুপাত, বিবৃতি ও ব্যাখ্যা। প্রশ্ন দেখো, পয়সনের অনুপাত, বিবৃতি ও ব্যাখ্যা করো। এটা কেমন যে বিবৃতির আগে একটা জিনিস বোঝায়, যে ধরো এটা একটা রাবারের তার, তো এই তারটাকে যদি টেনে আমি লম্বা করি তাহলে কি হবে বলো তো? তারটা চিকন হবে, অর্থাৎ তারটা যত লম্বা হবে তত চিকন হবে। তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কিন্তু ব্যাস হ্রাস পাবে, সংকুচিত হবে। তাহলে এইরকম বিকৃতির ক্ষেত্রে পয়সন একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেটাকে পয়সনের অনুপাত বলে। তো এটা হচ্ছে এরকম, পয়সনের অনুপাত স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে পয়সনের অনুপাত বলে। কেমন দেখো, পয়সনের অনুপাত ইজিক্যাল টু পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। ওকে, যেটা বলেছি সেটা লিখেছি, পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতি। এই পয়সনের অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়।
সিগমা, এই সিগমা দ্বারা প্রকাশ করা হয় যে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। আমি এটা সিগমা লিখলাম। ব্যাপারটা কেমন? সে ধরো এই তারের আদি ব্যাস হচ্ছে তোমার ক্যাপিটাল ডি, এই তারের ব্যাস হচ্ছে ক্যাপিটাল ডি, মানে আদি ব্যাস। আমি যেটা বললাম একটা রাবারের তার, তার আদি ব্যাস হচ্ছে ক্যাপিটাল ডি। এবং আমি যখন এটাকে টেনে লম্বা করেছি, মনে করো ইনিশিয়াল একটা লেন্থ থাকে, সেটা হচ্ছে এল নট, ইনিশিয়াল লেন্থটা হচ্ছে এল নট, আর যতটুকু বৃদ্ধি করেছি দুই দিকেই, সেই বৃদ্ধির পরিমাণ হচ্ছে স্মল এল, এই বৃদ্ধির পরিমাণ হচ্ছে স্মল এল। আর এই সংকুচিত করার পর যেটা হচ্ছে সেটা হচ্ছে স্মল ডি। খেয়াল করো, এই একটা তার মোটা তার, তার আদি ব্যাস হচ্ছে ক্যাপিটাল ডি এবং সংকুচিত ব্যাস হচ্ছে ডি, মানে সংকোচনের পরে যতটুকু আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি লিখে দিই তাহলে একটু ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে এরকম, যে ধরো আদি দৈর্ঘ্য ওই তারের আদি দৈর্ঘ্য এল নট, দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল, আদি ব্যাস ক্যাপিটাল ডি, ব্যাসের সংকোচন যতটুকু হয়েছে আর কি, আদি থেকে সংকুচিত বাদ দিলে যতটুকু থাকে, সংকুচিত ব্যাস হচ্ছে স্মল ডি, মানে এটা কিন্তু স্মল ডি না, এটা টোটাল থেকে এটা বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে স্মল ডি। ঠিক আছে, এখন আমরা এখান থেকে লিখতে পারি তাহলে কি বিকৃতিটা কি, যে যতটুকু হ্রাস পেয়েছে আর আদি যত, তাহলে হ্রাস পেয়েছে কত, ছোট হাতের ডি, আর আদি হচ্ছে ক্যাপিটাল ডি। এইবার এটা কি এল ডিভাইডেড বাই এল নট, এল ডিভাইডেড বাই এল নট, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে কেন, এই ব্যাসটা হ্রাস পেয়েছে। তাহলে আমি এই ইকুয়েশনটাকে এইভাবে লিখতে পারি কিনা দেখো তো, যে মাইনাস ডি এল নট ডিভাইডেড বাই ডি এল। ঠিক আছে, এটা কি সংকুচিত ব্যাস, আদি ব্যাস, এটা দৈর্ঘ্য বৃদ্ধি, এটা হলো আদি দৈর্ঘ্য। আমরা এটাকে যদি এইভাবেও লিখি তাহলে সেটাও কিন্তু পারি। কেমন, ব্যাস না দিয়ে ব্যাসার্ধ যদি বলতাম, তাহলে এটা হলো স্মল আর, এটা হচ্ছে তোমার স্মল আর, এটা এল নটই ধরলাম, আর এটাকে ব্যাসার্ধ দিয়ে যদি বুঝাতাম তাহলে এখানে লিখতাম তোমার হচ্ছে এটা এটা ধরলাম আর, আর এটা হলো আর নট, আর এটা হলো এল, এটাও লিখতে পারি। আবার এই রিলেশনটাকে মানে ইচ্ছা মতো লেখা যায়। আমি যদি এটাকে লিখতাম, এ ডিটাকে লিখতাম ডেল ডি, ডেল ডি ডিভাইডেড বাই, এখানে মাইনাস আছে কিন্তু, ডেল ডি ডিভাইডেড বাই ডি, এখানে কি ডেল এল ডিভাইডেড বাই এল নট, এটাও লেখা যায়। অর্থাৎ আমি অনেকভাবেই এটাকে লিখতে পারি। এটা আমার ইচ্ছার উপর না, ম্যাথের উপর ডিপেন্ড করবে আমি কিভাবে ধরবো। যদি ম্যাথের মধ্যে ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে আর ধরবো, যদি শুধু ব্যাস দেওয়া থাকে তাহলে ডি ধরবো, আর যদি ব্যাসের পরিবর্তন দেওয়া থাকে তাহলে এটা ধরবো। আমার যখন যেটা লাগবে সেইভাবে আমরা কাজ করব। তাহলে আমি আবার বলছি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে পয়সনের অনুপাত বলে। অর্থাৎ পার্শ্ব মানে কি, পাশাপাশি যে সংকোচন হয়েছে সেটা পার্শ্ব বিকৃতি, আর দৈর্ঘ্য বরাবর যেটা হয়েছে সেটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। তাহলে পার্শ্ব বিকৃতি যেটা, এটুকু হচ্ছে সংকোচন হয়েছে, এটা হচ্ছে আদি ব্যাস, আর এটা সংকুচিত ব্যাস। এই দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে স্মল এল, আর আদি দৈর্ঘ্য হচ্ছে এল নট। এখান থেকে আমরা উল্টিয়ে দিলাম, এটাকে উপরে তুলে দিলাম, এটাকে নিচে নামালাম। ঠিক আছে, তারপরে আমরা ব্যাসের পরিবর্তে আমরা যদি ব্যাসার্ধ দিয়ে লিখি তাহলে এইভাবে লিখতাম, আর পরিবর্তন দিয়ে যদি লিখি তাহলে এই ডি কে ডেল ডি লিখতাম, আর এই এল কে ডেল এল লিখতাম পরিবর্তনটাকে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে পয়সনের অনুপাত। এবং আরো কথা আছে, সেটা হচ্ছে পয়সনের অনুপাতের যেটা বিষয়, যে এর একটা ভ্যালু আছে, এই সিগমার একটা ফিক্সড ভ্যালু আছে। সেই সিগমার ভ্যালুটা হচ্ছে এরকম, এই সিগমার ভ্যালুটা আমি লিখে দিচ্ছি, মিশিয়ে দিলাম উপরে। এই সিগমার ভ্যালুটা হচ্ছে পয়সনের অনুপাতের মান -1 থেকে +1/2 মধ্যে। এটা হচ্ছে পয়সন অনুপাতের মান। এটা হচ্ছে থিওরিটিক্যালি প্রুভ করা হয়েছে, এবং আমি সেই প্রুফ নেক্সট ক্লাসে হয়তো দেখাবো, যে এটা হচ্ছে পয়সনের অনুপাতের ভ্যালু।
থিওরিক্যালি আমরা প্রুভ করে দেখাতে পারবো, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা দেখব তখন পয়সনের অনুপাতের মান কখনোই মাইনাস হয় না, ঋণাত্মক হয় না। তাই পয়সনের অনুপাত এইটা হলো থিওরিক্যালি প্রুভ করা হয়েছে। আর ব্যবহারিক ক্ষেত্রে বা বাস্তব ক্ষেত্রে পয়সনের অনুপাতের মান 0 থেকে হাফের মধ্যে হয়। আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন দেখবো না কখনো মাইনাস আসছে। আমরা বিভিন্ন পদার্থে পয়সনের অনুপাত বের করব, রাবার, স্টিল, অ্যালুমিনিয়াম, তারপরে লোহা, ঠিক আছে, এগুলো যখন পয়সনের অনুপাত বের করব আমরা আসলে কোথায় লাগে এটা, যখন ব্রিজ বানানো, এই পদ্মা সেতু বানাইছে ওখানে যে স্টিলের যে পাতগুলো ইউজ করা হয়েছে ওইটা আসলে কতটুকু বেঁকতে পারে, কত ওয়েট নিতে পারে, কত ভার নিতে পারে, এই ব্যাপারগুলোতে যারা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে, অর্থাৎ যারা তোমার রাস্তাঘাট বানানো ইঞ্জিনিয়ারিং, তারপরে সেতু বানানো, যারা বিল্ডিং বানানো, সেই ক্ষেত্রে কিন্তু এই ইয়ং এর গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক, পয়সনের অনুপাত, এই ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো ব্যবহার অনেক বেশি ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং করতে যাইবা। ঠিক আছে, তো আমরা যখন প্র্যাকটিক্যাল করতে যাইবো তখন প্র্যাকটিক্যালি এই ভ্যালুগুলো দেখবো। কোনো পদার্থের ধরো একটা রড দেওয়া হয়েছে, ওই রডের পয়সনের অনুপাতের ভ্যালু কত, তখন কখনোই মাইনাস ভ্যালু আসে না, 0 থেকে হাফের মধ্যে হয়। এটা হলো ব্যবহারিক। আর থিওরিক্যালি আমরা এটা দেখাবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, যে কিভাবে এটা হলো সেটা আমরা থিওরিক্যালি নেক্সট ক্লাসে দেখাবো। তো আমি মনে করি যে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এরপরে যে টপিক আর একটা লেকচার দিলে আমার এই স্থিতিস্থাপকতা অংশটা শেষ হবে। তোমাদেরকে আমি বলেইছিলাম যে এই চ্যাপ্টারের দুইটা পার্ট, একটা স্থিতিস্থাপকতা আর একটা হচ্ছে প্রবাহী পদার্থ। তাহলে নেক্সট ক্লাসে আমি যদি আগামীকাল লেকচার দেই তাহলে স্থিতিস্থাপকতার থিওরি শেষ হবে, তারপরে আমরা 2-3 দিন ম্যাথ করব, তারপরে আমরা প্রবাহী পদার্থের অংশে যাব। ঠিক আছে, আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ, ভালো থেকো।